আমরা এখন ইজি ফিজিক্স বই থেকে দ্বিতীয় অধ্যায়ের রোড টু মিশন 100-এর যে আমাদের অনুধাবনমূলক প্রশ্নগুলো রয়েছে টাইপ 2 সেগুলো সমাধান করাবো। তোমরা এখনও যারা আমাদের ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করোনি দ্রুত সংগ্রহ করে ফেলো। এবং এখনও দেখো আমাদের যারা তোমরা পুরোপুরি সমাধানটা এই যে আমাদের কিন্তু কিছু সমাধান করে দেওয়া হচ্ছে এবং পুরোপুরি সমাধানটা এসএসসি 26 সালে যারা রয়েছে তারা পেতে দ্রুত বইটি সংগ্রহ করো। আচ্ছা, এখন একটু খেয়াল করো, দেখো আমরা যদি একটু দেখি সকল এক নম্বর প্রশ্ন যেটা রয়েছে, সকল ঘূর্ণন গতি পর্যাবৃত্ত গতি নয়। এখন ঘূর্ণন গতি কি পড়েছি আমরা? ঘূর্ণন গতি পড়েছি যে একটা নির্দিষ্ট বিন্দু থেকে সমান দূরত্বে কিন্তু ঘুরে, তাই না? এবং পর্যাবৃত্ত গতি হচ্ছে কি বলতো, একটা দিক থেকে একটা বিন্দু থেকে সে ঘুরে এসে আবার ওই বিন্দুকেই কিন্তু নির্দিষ্ট সময় পর ঘুরতে হবে, ওই বিন্দুতেই আসতে হবে কিন্তু ওকে। ওই বিন্দুতে না আসলে কিন্তু সেটা পর্যাবৃত্ত গতি হবে না। এখন দেখো কোনো নির্দিষ্ট বিন্দু বা রেখাকে কেন্দ্র করে ঘূর্ণায়মান কোনো বস্তুর গতিকে ঘূর্ণন গতি বলে, যেটা বললাম আমরা। আবার কোনো গতিশীল বস্তু কণার যদি গতি এমন হয় যে একটি তার গতিপথের কোনো নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে, তাকে পর্যাবৃত্ত গতি বলে। এখন ঘূর্ণন গতির ক্ষেত্রে খেয়াল করো, ঘূর্ণন গতি কিন্তু নির্দিষ্ট বিন্দুতে না আসলেও সে ঘূর্ণন গতি হবে। সে এইভাবে ঘুরতেছে, মনে করো এটা এইভাবে ঘুরতেছে, ওইভাবে ঘুরলো, এখান থেকে নিয়ে এইখানে নিয়ে এখানে দেখো এই ঘুরলো, তার নির্দিষ্ট ফোকাস বিন্দু দেখো এই দূরত্ব সবগুলো সেম, আবার এখান থেকে ঘুরলো সে দূরত্ব সেম, মানে অর্থাৎ সে ঘুরতে পারে যেভাবে হোক। একটা পাখি উপরে ঘুরতেছে, সো এটা ঘূর্ণন গতি, কিন্তু বুঝছো, কিন্তু পর্যাবৃত্ত গতি কিন্তু এটা হবে না, ওই বিন্দুকে স্পর্শ করেনি। ওকে, এখন দেখো এরপর আমরা দেখি তারপর কি বলছে, খেয়াল করে দেখো এখানে যেটা বলছে যে নির্দিষ্ট অক্ষের চারপাশে ঘুরে, কিন্তু পর্যাবৃত্ত গতির জন্য এটি নির্দিষ্ট বিন্দুতে ফিরে আসা প্রয়োজন। অনেক ঘূর্ণন গতি এমন নির্দিষ্ট বিন্দুতে ফিরে আসে না, তাই সেগুলো পর্যাবৃত্ত গতি হয় না। একটি ফুটবল মাঠের চারপাশে একটি পাখি উড়লে সেটি ঘূর্ণন গতি হলেও পর্যাবৃত্ত গতি নয়, কারণ পাখিটি মাঠের একই বিন্দুতে বারবার ফিরে নাও আসতে পারে। অর্থাৎ তার মানে সকল ঘূর্ণন গতি পর্যাবৃত্ত গতি নয়। তাহলে পর্যাবৃত্ত গতি হতে গেলে আমাকে কি করতে হবে? ওই বিন্দুতে আবার ফিরে আসতে হবে। ওকে, আচ্ছা, এরপর আমরা একটু দেখি দ্বিতীয় প্রশ্নে চলে যাই। দ্রুতি ও বেগের একক ও মাত্রা একই রকম হলে রাশি দুটি ভিন্ন। অবশ্যই, কারণ আমরা জানি v cos টু d/t দ্রুতি, বেগ v cos টু s/t। সো দুটো জিনিস সেম কিন্তু সিমিলার, মিটার সময় মিটার পার সেকেন্ড। ওকে, বাট এখানে খেয়াল করো এটা ভেক্টর, এটা কি বলতো স্কেলার, কারণ এর কোনো দিক নাই, দূরত্বের কোনো দিক নাই, আর সরণে কি বলতো দিক রয়েছে। এই জন্য কিন্তু আমরা বলতে পারি রাশি দুটির মাত্রা এবং একক সেম হইলেও তারা কিন্তু দুটাই আলাদা রাশি। ওকে, ডিফারেন্ট রাশি বলতে পারি আমরা। তো দেখো এখানে খেয়াল করো, এই যে মাত্রা বলে দিছে, তো দ্রুতির সংজ্ঞা দিয়ে দিছে এবং হচ্ছে বেগের সংজ্ঞা দিয়ে দিচ্ছে। অর্থাৎ দ্রুতি দিকে নিরপেক্ষ হলেও বেগ দিক নির্ণয়ে দিক অপরিহার্য, দিক লাগবেই। এই জন্য দ্রুতি ও বেগের মাত্রা এক হলেও রাশি দুটি আমাদের কি এক নয়, ভিন্ন। ওকে, এরপর আসি আমরা পরের কোশ্চেন 3 নম্বরে। মুক্তভাবে পরন্ত কোনো বস্তুর নির্দিষ্ট সময়ে অতিক্রান্ত দূরত্ব ওই সময়ের প্রাপ্ত বেগের বর্গের সমানুপাতিক। অর্থাৎ একটা বস্তু উপর থেকে পড়লে আদিবেগ 0 হয়, এই আদিবেগ 0, অতিক্রান্ত দূরত্ব মানে h বের করতে হবে এবং তার বেগের বর্গের সমানুপাতিক বেগ বের করতে হবে। অর্থাৎ একটা বস্তু ফেলাই দিব, আদিবেগ 0, তাহলে v বের করতে হবে এবং h এর মানটা বের করতে হবে। চলো u equals to v square equal to u square plus 2gh, তাহলে আদিবেগ 0 হলে v square equal to 2gh। এখানে যদি কনস্ট্যান্ট ধরি আমরা 2g কনস্ট্যান্ট, তাহলে কি হয়ে যাবে বলতো, v square আমাদের সমানুপাতিক কি বলতো h হয়ে যাবে। ঠিক আছে, তাই অর্থাৎ আমরা বলতে পারি h সমানুপাতিক v square বলতে পারি। তাহলে খেয়াল করো কোন নির্দিষ্ট সময়ে অতিক্রান্ত দূরত্বর মানে h ওই বেগের বর্গের সমানুপাতিক। ক্লিয়ার বুঝছো জিনিসটা? আমরা এক্সপ্রেশন করে এখানে দেখিয়েছি, ক্যালকুলেশন করে। পরন্ত কোন বস্তুর ত্বরণ সুষম ত্বরণ নয়। সুষম ত্বরণ হচ্ছে একই হারে কি বলতো, একই হারে বেগ বাড়তে হবে, তাই না? একই হারে বেগ কিন্তু আস্তে আস্তে বাড়তেছে। এখন যখন একটা বস্তু পরে, খেয়াল করো, বিনা বাধায় পরন্ত বস্তুর ত্বরণ সুষম ত্বরণ, যখন বিনা বাধায় পরে, যখন বাধা থাকে না, 9.8, তাই তো, 9.8 মিটার পার সেকেন্ড, মানে হচ্ছে প্রত্যেক সেকেন্ডে বেগ 9.8 মিটার পার সেকেন্ড করে বাড়ছে। এটা কিন্তু 9.8 মিটার পার সেকেন্ড 2 ত্বরণ, মানে কিন্তু এইটা যে প্রতি সেকেন্ডে বেগ 9.8 করে বাড়ছে। এখন বাধা থাকলে কি হয়, বাতাস থাকলে কি হবে, সে তো ওই পরিমাণ পড়বে না। তাহলে কিন্তু বাস্তবে যখন কোনো বস্তু উপর থেকে পড়ে, যখন উপর থেকে কোনো বস্তু দেখো খেয়াল করো পড়ে, তখন তার উপরে বাতাসের বাধা সর্বদাই কাজ করে। তাই বলা যায় পরন্ত বস্তু ত্বরণ পরিপূর্ণ সুষম ত্বরণ নয়। ওকে, এভাবে আমরা এক্সপ্রেশন দিতে পারি। এরপর আসি একটু যে কোশ্চেনটা বললাম, এই মহাবিশ্বের সকল স্থিতি আপেক্ষিক, সকল গতি আপেক্ষিক, পরম বলতে কিছু নেই। এটা আমরা একটু আগে যখন বুঝিয়েছি সেখানে আমরা বলেছি। আমি আবার বলছি, খেয়াল করো, মনে করো
আমি আর একটু রিপিট করতেছি, মনে করো তুমি চিন্তা করলা এটা হচ্ছে তুমি একটা, এটা মনে করো ইট, এটা তুমি বসে আছো, তাহলে ইটের সাপেক্ষে তুমি কি বলতো, সাপেক্ষে মানে এর সাপেক্ষে, যাকে সাপেক্ষে হচ্ছে প্রসঙ্গ কাঠামো, এটা হচ্ছে প্রসঙ্গ কাঠামো যাকে সাপেক্ষে চিন্তা করবা। তাহলে সাপেক্ষে তুমি কি স্থির বসে আছো, দ্রুত পরিবর্তন হয় নাই, এখন তুমি চলে গেলে কি হবে, গতিশীল হবা। এখন ইটটা কি স্থির না, তাহলে একটা স্থির প্রসঙ্গ কাঠামো সাপেক্ষে তুমি একটা কোনো বস্তুর স্থিতি পরিমাপ করলে এটা হবে কি বলতো, পরম স্থিতি। আর স্থির প্রসঙ্গ কাঠামো সাপেক্ষে তুমি একটা কোনো বস্তুর গতি পরিমাপ করলে সেটা হবে কি বলতো, পরম গতি। অর্থাৎ তুমি যেখানে চলে যাও সেটা পরম গতি হবে, তুমি এখানে বসে থাকলে সেটা হবে পরম স্থিতি। কেন? প্রসঙ্গ কাঠামো নিজে ছিল স্থির, যার সাপেক্ষে চিন্তা করছো সে প্রসঙ্গ কাঠামো সে নিজে স্থির ছিল। এখন যদি তুমি, তোমার বন্ধু গাড়িতে যাচ্ছে 2 মিটার পার সেকেন্ড গাড়িতে যাচ্ছে, গাড়িতে এখন তুমি সেম বেগে যাচ্ছ, তুমি আর কি অবস্থান পরিবর্তন হচ্ছে, একই বেগে যাচ্ছ একই রাস্তা দিয়ে, অবস্থার পরিবর্তন হচ্ছে না, তাহলে তুমি ওর সাপেক্ষে তুমি কি বলতো, স্থির। তাহলে এর সাপেক্ষে ধরো, তাহলে গতিশীল কিন্তু নিজে গতিশীল, তাহলে যার সাপেক্ষে চিন্তা করছো সে নিজে গতিশীল, তাহলে গতিশীল একটা প্রসঙ্গ কাঠামো সাপেক্ষে তুমি তোমার স্থিতি পরিমাপ করলা, তুমি স্থির, ওর সাপেক্ষে তুমি স্থির, তাহলে এটা হচ্ছে আপেক্ষিক স্থিতি। কেন? গতিশীল প্রসঙ্গ কাঠামো হলে সেটা আপেক্ষিক হয়ে যাবে। আর যদি এখানে আমি বলি তোমার বেগ হয়ে গেল 12, তাহলে কি হয়ে যাবে বলো দেখি, তাহলে হয়ে যাবে তুমি তোমার হাই স্পিডে চলে যাবো সামন দিয়ে, তাহলে তুমি গতিশীল একটা প্রসঙ্গ কাঠামো সাপেক্ষে তুমি গতি নির্ণয় করলা, এটা হচ্ছে কি বলতো, আপেক্ষিক গতি। তাহলে যদি মেইন কথা বলি আমি, যদি প্রসঙ্গ কাঠামো গতিশীল হয় সেটা আপেক্ষিক, প্রসঙ্গ কাঠামো স্থির হলে সেটা কি বলতো, পরম। এখন তোমার বলো দেখি, পৃথিবীতে এইটা কি স্থির হবে? ও তো গতিশীল, তাহলে স্থির বলতে পৃথিবীতে কিছু আছে? প্রত্যেকটা অবজেক্ট যেটাই বলো না কেন তুমি, প্রত্যেকটা অবজেক্টই হচ্ছে কি বলতো পৃথিবীতে গতিশীল, স্থির বলতে পৃথিবীতে কিছু নাই। তাহলে সবগুলোই কি বলতো, আপেক্ষিক। স্থির মানে পরম বলতে পৃথিবীতে কিছু নেই, সবগুলো গতি, সব গতি আপেক্ষিক, সকল স্থিতি বলতো আপেক্ষিক। বুঝতে পারছো? দেখো আমরা একটা দেখি এখানে কি বলছে, পরম স্থিতিশীল বস্তুর সাপেক্ষে কোনো বস্তুর স্থিতিকে পরম স্থিতি বলে, এবং স্থিতিশীল প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোনো বস্তুর গতিকে বলা হয় পরম গতি, যেটা বললাম আমি তোমাকে। এই মহাবিশ্বের কোথাও কোনো প্রসঙ্গ কাঠামো পাওয়া যাবে না যে স্থির, ঠিক আছে? দেখো পাওয়া যাবে না, কারণ পৃথিবীর প্রতিনিয়ত সূর্য চারদিকে ঘুরছে, সূর্য তারা নক্ষত্র সব ঘুরছে। কাজেই আমরা যখন কোনো বস্তুকে স্থিতিশীল বা প্রতিশীল বলি, তা আমরা কোনো আপাত স্থিতিশীল বস্তু সাপেক্ষে বলি, বাস্তবে কিন্তু সেটা নয়। কাজেই আমরা বলতে পারি এই স্থিতিশীল মহাবিশ্বের সকল স্থিতি আপেক্ষিক এবং সকল গতি আপেক্ষিক, পরম বলতে কিছু নেই, বা আমি যেভাবে তোমাদের এক্সপ্লেন করবো সেভাবে বললেও হবে। ওকে, একটু আমরা যাই 6 নম্বর প্রশ্ন চলে যাই, চলো দেখি 6 নম্বরে কি বলেছে। সূর্যকে ঘিরে হ্যালির ধূমকেতুর গতি একটি পর্যাবৃত্ত গতি, ব্যাখ্যা করো। এখন সূর্যকে ঘিরে যখন হ্যালি ঘুরে, খেয়াল করো, কোনো গতিশীল বস্তু কণার গতি এমন হয় যে এটি এর গতিপথের কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পরপর একই দিক থেকে কি বলতো অতিক্রম করে, তাকে বলা হয় পর্যাবৃত্ত গতি। এবার হ্যালি ধূমকেতু সূর্যকে ঘিরে একটি উপবৃত্তাকার পথে প্রদক্ষিণ করে এবং প্রতি 76 বছর পর একটি ঘূর্ণন সম্পূর্ণ করে, তাই সূর্যকে ঘিরে হ্যালি ধূমকেতু হচ্ছে কি পর্যাবৃত্ত গতি। কারণ সূর্যকে ঘিরে, দেখো সূর্যকে ঘিরে ও এই বিন্দু থেকে আবার 76 বছর পর এখানে আসে, ওই একটা পর্যায়ে সে কমপ্লিট করে, তাই এটা হচ্ছে পর্যাবৃত্ত গতি। আচ্ছা, এরপর সাথে যাই, দোলায়মান দোলনার গতি কোন ধরনের গতি? সো যখন দুলে, দেখো নির্দিষ্ট বিন্দু থেকে কোন একটা পর্যাবৃত্ত গতি কোনো, দেখো এমন হয়েছে কিছু পথ পর্যাবৃত্তির দিকে, বাকি অর্ধেক পথ তার বিপরীত দিকে যাচ্ছে, কি বলতো স্পন্দন গতি। ওকে, স্পন্দন গতি। দোলায়মান কি বলছে, দোলায়মান দোলনা এর গতিপথের কোনো বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে একইভাবে অতিক্রম করে, তাই এর গতি পর্যাবৃত্ত গতি। আবার এটি পর্যায়কালে অর্ধেক সময় একদিকে এবং বাকি অর্ধেক সময় কি বলতো একই পথের বিপরীত দিকে গমন করে, তাই এটি হচ্ছে সরল স্পন্দন গতি আমরা বলতে পারি। ঠিক আছে, এবার আসি একটু আমরা একটু দেখবো এরপর 8 নম্বর প্রশ্নটাকে খেয়াল করি কি বলেছে, সকল সরল স্পন্দন গতি পর্যাবৃত্ত গতি, কিন্তু সকল পর্যাবৃত্ত গতি সরল স্পন্দন গতি নয়। দেখো, কারণ পর্যাবৃত্ত গতি অর্থাৎ একটা বিন্দু থেকে কিন্তু কেন্দ্র করে ওই দিকে ঘুরে আসতেছে, আবার স্পন্দন গতির দিক পরিবর্তন করতে হবে।
দিক কিন্তু পরিবর্তন করে না। ওকে, আবার দেখো পর্যাবৃত্ত গতি খেয়াল করো, স্পন্দন গতি মনে করো যাচ্ছে, এই পাশে দেখো স্পন্দন গতি দেখো যাচ্ছে, যেখান থেকে যাচ্ছে মানে দোলনা মনে করো, দাও দোলনা, ও এখান থেকে এখানে যাচ্ছে, আবার এখানে দুলতেছে মনে করো। তো যে বিন্দু থেকে যাচ্ছে দেখো একটা গিয়ে আবার ওই বিন্দুতেই সে ফিরে আসছে, একটা সময় পর পর যাচ্ছে ওই বিন্দুতে ফিরে আসছে। সো একটা পর্যায়ে কমপ্লিট করছে সে, অর্থাৎ স্পন্দন গতি ওইটা হচ্ছে, আবার পর্যাবৃত্ত গতিও কিন্তু হচ্ছে। কিন্তু দেখো আবার আমি যদি বলি পর্যাবৃত্ত গতি, এইটা সকল পর্যাবৃত্ত গতি দেখো, এই যে এটা পর্যাবৃত্ত গতি, ঠিক আছে, এটা কি আমাদের স্পন্দন হবে না? এটা তো দিক পরিবর্তন করে না, ওকে দিক পরিবর্তন করতে হবে, অর্থাৎ এটা পর্যাবৃত্ত গতি, তাহলে সকল পর্যাবৃত্ত গতি স্পন্দন গতি নয়, বাট এটা স্পন্দন গতি, এটা পর্যাবৃত্ত গতিকে ফলো করে। তো এই জিনিসটাই এখানে বসে দেখো যে যে গতি একটি নির্দিষ্ট সময় পরে ব্যবধানে পুনরাবৃত্ত হয়ে তাকে পর্যাবৃত্ত গতি বলা হয়। কোনো পর্যাবৃত্ত গতি সম্পূর্ণ বস্তুকণার গতি তখনই সরল স্পন্দন হয় যখন বস্তুকণার ত্বরণ সাম্যাবস্থা থেকে বস্তুকণাটির সরণের সমানুপাতিক, অর্থাৎ সর্বদাই সাম্যাবস্থায় অভিমুখী হয়। সুতরাং বলতে পারি সরল স্পন্দন গতি এক বিশেষ ধরনের পর্যাবৃত্ত গতি বলতে পারি আমরা, ঠিক আছে। কিন্তু সব পর্যাবৃত্ত গতি সরল স্পন্দন গতির বিশেষ শর্তগুলো মেনে চলে না, তাই সব পর্যাবৃত্ত গতি সরল স্পন্দন গতি হতে পারে না। যেমন ঘড়ির কাঁটা গতি বা সূর্যের চারদিকে পৃথিবীর গতি হলো পর্যাবৃত্ত গতি, কিন্তু সরল স্পন্দন গতি নয়, কারণ ওরা ব্যাকে আসতে পারে না। বাট দোলনার গতি খেয়াল করো, দোলনার গতি কিন্তু পর্যাবৃত্ত গতি হবে, আবার কি বলতো সরল স্পন্দন গতি হয়ে যায়। 9 নম্বরে আসো, গতিশীল বস্তুর অতিক্রান্ত দূরত্ব থাকলেও সরণ নাও থাকতে পারে। গতিশীল বস্তুর একটা অতিক্রান্ত দূরত্ব থাকলে সরণ না থাকতে পারে, কারণ কি খেয়াল করো দেখো, বলি একটা গতিশীল বস্তু মনে করো পুরা মাঠ, এই মাঠটা সে দৌড় দিয়া আসলো, গাড়ি নিয়ে আসলো, তার দূরত্ব কত? এই যে পুরো দূরত্ব পরিধি 2πr। সরণ কত? যে বিন্দু থেকে জড়না শুরু করছে সে ঘুরে ওই বিন্দুতে আসছে, আদি অবস্থান এবং শেষ অবস্থান সেম, তাহলে সরণ কত? 0। তাহলে দূরত্ব থাকলে সরণ নাও থাকতে পারে। ওকে, তাহলে আমরা এটা বলতে পারি, দেখো সরণ হচ্ছে নির্দিষ্ট সময়ের দিকে বস্তুর দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব, এটি বস্তুর আদি বেগ ও শেষ বেগের অবস্থানে রৈখিক দূরত্ব নির্দেশ করে। ফলে সরণ বস্তুর গতিপথের উপর নির্ভর করে না। অন্যদিকে দূরত্ব হচ্ছে বস্তুর অতিক্রান্ত পথের দৈর্ঘ্য, এটি গতিপথের উপর নির্ভর করে। এই কারণে বস্তু বৃত্তাকার পথে সম্পূর্ণ পথ ঘুরে পূর্বের অবস্থানে আসলে এই সরণ শূন্য হয়, যেটা আমরা ছবি এঁকে দেখাইছি। কিন্তু এর দূরত্ব হয় হচ্ছে কি বলতো পরিধির সমান 2πr। এরপর আসো, নিক্ষিপ্ত বস্তুর ত্বরণ ঋণাত্মক হয় কেন? কারণ বেগ আস্তে আস্তে কি বলতো হ্রাস পায়, বেগ কমে না আস্তে আস্তে, প্রতি সেকেন্ডে বেগ কিন্তু হ্রাস পায়, বুঝছো জিনিসটা? কারণ অভিকর্ষ বলের বিরুদ্ধে একটা বস্তু যখন ঢিল মারা হয় অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করে, আর অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করলে সেটা কি বলতো জি নেগেটিভ, বলের বিরুদ্ধে ত্বরণটাই অভিকর্ষ ত্বরণ জি নেগেটিভ, আর বেগ আস্তে আস্তে হ্রাস পায়। এই যে নিক্ষিপ্ত বস্তুর অভিকর্ষ বলের বিরুদ্ধে হয়, ফলে সময়ের সাথে বস্তুর বেগ কি হ্রাস পায়। নিক্ষেপের ক্ষেত্রে এই বেগ হ্রাসের হার প্রতি সেকেন্ডে 9 মিটার/সেকেন্ড হয়, এত করে কমে প্রতি সেকেন্ডে, অর্থাৎ সময়ের সাথে সাথে বেগের পরিবর্তন ঘটে, এই জন্যই উপরে নিক্ষিপ্ত বস্তুর বেগ ক্রমান্বয়ে হ্রাস পায়। সমবেগ হলেই সমদ্রুতি নিশ্চিত হয়, কিন্তু সমদ্রুতি হলেই সমবেগ নিশ্চিত হয় না। কেন? সমবেগ হলেই কিন্তু সমদ্রুতি হবে, কারণ কি বলো দেখি, কারণ বেগ হচ্ছে একটা ভেক্টর রাশি, ফলে মান এবং দিক কিন্তু বেগের উভয় আছে, কিন্তু আবার দ্রুতি হচ্ছে কি বলে স্কেলার, এর শুধুমাত্র মান আছে, দিক নাই। এখন দেখো মান ও দিক কিন্তু উভয় আছে বেগের, সুতরাং কোন গতিশীল বস্তুর বেগের মান ও দিক অপরিবর্তিত থাকলে সেটা হবে কি বলতো সুষম বেগ বলি আমরা, ঠিক আছে। যেমন বৃত্তাকার পথে চলমান বস্তুর বেগের মান অপরিবর্তিত থাকলেও বেগের দিক প্রতিরোধ চেঞ্জ হয়, বৃত্তাকার পথে যখন ঘুরে দিক চেঞ্জ হচ্ছে, এটা কিন্তু সুষম বেগ হয় না। অর্থাৎ সমবেগ হলে সমদ্রুতি নিশ্চিত হয়, কিন্তু সুষমদ্রুতি হলেই সমবেগ নিশ্চিত হয় না। মানে একই সেই বেগে আসতেছে, গাড়ি ঘুরতেছে, দিক পরিবর্তন হচ্ছে, তাহলে কি দিক একটা মান ও দিকে একটা পরিবর্তন হলেই তো সেটা কি ভেক্টর মেনটেন করে না। তাহলে সমদ্রুতি হলেই সমবেগ হলেই সমদ্রুতি কি বলতো নিশ্চিত হয়, কিন্তু সমদ্রুতি হলেই সমবেগ হবে এমন কোনো কথা নেই। এবার দেখো 12 নম্বর প্রশ্নে, সমদ্রুতিতে চলমান বস্তু কিভাবে ত্বরণ থাকতে পারে? দেখো সমদ্রুতিতে চলমান বস্তুর ত্বরণ কিভাবে থাকে? ত্বরণ হচ্ছে বেগের মান চেঞ্জ। তো যেহেতু বেগ ভেক্টর রাশি, মান এবং দিক দুটো আছে, দুইটার মধ্যে যদি একটা পরিবর্তন হয়, দিক পরিবর্তন হয়ে যায়, তাহলে সেটা কি বলতো মান পরিবর্তন বলতে পারি আমরা, ঠিক আছে। তাহলে সেখানে ত্বরণ হবেই। তাহলে বৃত্তাকার পথে একটা বস্তু ঘুরে, দেখো বৃত্তাকার পথে যখন একটা বস্তু ঘুরে, দেখো
কোনো বস্তুর সমগতিতে সরল পথে চলে তখন তার গতিকে সুষম গতি বলে। সুষম গতিতে বস্তুর কোনো ত্বরণ থাকে না, কেননা বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। যেহেতু বেগ একটি ভেক্টর রাশি, তাই মান এবং কিংবা দিক যে কোনো একটি অথবা উভয়েরই পরিবর্তন হলেই সেখানে কি বলবো বেগের পরিবর্তন আমরা বলতে পারি। সরল পথে যখন চলে তখন কিন্তু বেগের দিকের পরিবর্তন হয় না, একই পথে যাচ্ছে, বেগও আছে দিকও আছে, একই আছে, তাহলে চেঞ্জ হবে না, সমবেগ। তখন বৃত্তাকার পথে ঘুরে দেখো, তাই সুষম গতিতে সরল পথে কখনো কি ত্বরণ থাকে না। যখন কোনো বস্তু সমগতিতে চলে আঁকা বাঁকা পথে, বৃত্তাকার পথে, তখন দিক পরিবর্তন হয়। আর দিক পরিবর্তন হওয়া মানে বেগ মনে করো সেমই আছে, বাট দিক পরিবর্তন হচ্ছে, তাহলে সেখানে ত্বরণ থাকবে। তাহলে দেখো তখন বস্তুটির গতি সুষম থাকে না, এক্ষেত্রে বস্তুটির বেগের দিক প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, তাই বেগেরও পরিবর্তন ধরতে পারি আমরা, তাই এখানে ত্বরণ ঘটে। এবার আমরা বলতে পারি, মানে মেইন থিমটা আমি তোমাদের বুঝে যাচ্ছি। তোমরা এখন এই বই পড়ে নিজের ভাষা একটু অ্যাড করে তোমরা লিখতে পারো, বা বইয়ে যা আছে হুবহু লিখতে পারো, ইনশাআল্লাহ 2 পাবা তোমরা। আচ্ছা, এবার আসো বেগের পরিবর্তন। 13 নম্বর প্রশ্ন দেখো, বেগের পরিবর্তন না হলে ত্বরণ থাকে না, ব্যাখ্যা করো। হ্যাঁ, বেগের পরিবর্তন না হলে ত্বরণ থাকবে না তো। এখন মনে করো আমি লিখলাম a = v - u/t, ত্বরণ সূত্র এটা, সময় দিলাম 100 সেকেন্ড ধরলাম, যাই হোক, শেষ বেগ মনে করো 10, আদি বেগও 10, তাহলে কি 0 হয়ে যাবে না? বেগের চেঞ্জ হতে হবে তো, বেগটা চেঞ্জ হতে হবে না, বেগ চেঞ্জ হলে ত্বরণ থাকবে না। এই দেখো আমাদের এক্সপ্লেনেশন এভাবেই করা আছে, দেখো a = v - u/t, হ্যাঁ, দুইটা বেগ সেম, আর ইউ যায় ইউ তা, কেন? বেগের পরিবর্তন হয়নি তো, তাই তো, তাহলে 0, তাহলে এটা হচ্ছে সমবেগ। কি বলি আমরা? এটা সমবেগ বলি। ওকে, আমরা একটু 14 নম্বরে যাই। 14 নম্বরে কি বলেছে খেয়াল করো, দেখো 14 নম্বর প্রশ্নে বলেছে পরন্ত বস্তু তৃতীয় সূত্রটি ব্যাখ্যা করো। পরন্ত বস্তু থার্ড ল, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু যখন পড়ে নির্দিষ্ট সময় যে দূরত্ব অতিক্রম করে তা হচ্ছে ওই সময়ের বর্গের সমানুপাতিক, আমরা বলি h সমানুপাতিক t², থার্ড ল অফ গ্যালিলিও। ওকে, t², ওকে, পরন্ত বস্তু বলতে পারি এটা আমরা। তাহলে এই যে পতনকাল, যেটা h সমানুপাতিক t²। সো এখন এখানে এগুলো, এই মানগুলো কেন আছে জানো? এই মানগুলো কেন আছে? রাশিগুলো যদি চেঞ্জ হয়, দেখো মনে করো এখানে আমরা রাশি ধরলাম h1 h2, তাহলে t1 t2 হোল স্কোয়ার হয়ে যাবে। আর রাশি হয় t3, তাহলে h2 h3 t2 t3 হোল স্কোয়ার। এবার মানে চেঞ্জ হবে আর কি, যতগুলো পর্যায়কালে যতগুলো থাকবে, মনে করি এটা h1 ধরলাম, এটা h2 ধরলাম, এটা h3 ধরলাম, তো স্টেপ বাই সবগুলো চেঞ্জ হবে। আচ্ছা, এরপর দোলনকালের গতি দেখো, দোলন গতি একটি পর্যাবৃত্ত গতি ব্যাখ্যা করো। আচ্ছা, দোলন গতি যখন দুলে, দেখো দোলন গতিকে এর গতিপথের কারণে পর্যাবৃত্ত গতি বলা হয়, কেননা গতিশীল বস্তুকণার গতি যদি এমন হয় যে এটি এর গতিপথের যে কোনো একটি নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে, তাহলে সেই গতিকে পর্যাবৃত্ত গতি বলে। এর পর্যাবৃত্ত গতির সংজ্ঞাটা আমরা আগে লিখবো। এবার দোলনের সময় কিন্তু খেয়াল করবা, পর্যায়কালের অর্ধেক কি বলতো, দোলনের সময় পর্যায়কালের অর্ধেক সময় কোনো একদিকে এবং বাকি অর্ধেক কি বলতো পূর্বের গতির বিপরীত দিকে চলে। অতএব বলা যায় দোলন গতিকে বস্তুকণার কোনো নির্দিষ্ট দিকে বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে, তাই এর হচ্ছে দোলন গতি, পর্যাবৃত্ত গতি। কেমন দেখো, খেয়াল করো, এই যে মনে করো এই দোলনটা মনে যাচ্ছে, তো যেখানে যাচ্ছে দিকে যাচ্ছে, আবার আসলো, আবার এখান থেকে কিন্তু যাবে ওই দিকে, ঠিক আছে, আবার কিন্তু যাবে, এই যে আসলো, এটা পর্যাবৃত্ত গতি কমপ্লিট করলো। ওকে, অভিকর্ষ ত্বরণ সুষম ত্বরণ ব্যাখ্যা করো। অভিকর্ষ ত্বরণ মানে হচ্ছে জি 9.8। তো যখন একটা বস্তু উপর থেকে পড়ে বা নিক্ষেপ করি, তো এখানে কিন্তু জি 9.8 কনস্ট্যান্ট ত্বরণ বলি আমরা। এখন যখন অভিকর্ষ বল আকর্ষণ করে তখন কনস্ট্যান্ট প্রত্যেকটা বস্তুকে 9.8 মিটার/সেকেন্ড/2 ত্বরণে আকর্ষণ করে, অর্থাৎ 9.8 মিটার/সেকেন্ড করে বেগ 1 সেকেন্ডে বৃদ্ধি পায়। তার এই জন্য আমরা এটা বলি প্রতি সেকেন্ডে সেম হয়, এই জন্য এটাকে সুষম ত্বরণ বলতে পারি। কোনো বস্তুর বেগ যদি নির্দিষ্ট দিকে সবসময় একই হারে বাড়তে থাকে, তাকে বলা হয় সুষম ত্বরণ। এখন অভিকর্ষ ত্বরণ এক ধরনের সুষম ত্বরণ, কারণ অভিকর্ষ বলের প্রভাবে মুক্ত হয়ে পড়ন্ত বস্তু ত্বরণ কি বলতো 9.8 মিটার/সেকেন্ড/2 হয়, অর্থাৎ বস্তুটির বেগ প্রতি সেকেন্ডে 9.8 মিটার/সেকেন্ড করে বৃদ্ধি পেতে থাকে। মুক্ত হয়ে পড়ন্ত বস্তু, অর্থাৎ বাধা না থাকলে, বাতাসে বাধা না থাকলে 9.8 অলওয়েজ কাজ করবে। এবার আসো, সূর্যের চারদিকে পৃথিবীর গতি কোন ধরনের গতি? তো সূর্যের চারদিকে যখন পৃথিবী ঘুরে তখন কি বলো, পৃথিবী ঘুরতে ঘুরতে আবার এখানে আসে, আবার ঘুরতে ঘুরতে আবার আসে, অর্থাৎ এটা একটা পর্যাবৃত্ত গতি। দেখো এটি হচ্ছে পর্যাবৃত্ত গতি, অর্থাৎ সংজ্ঞাটা এবার অ্যাড করে দিবা যে কোনো গতিশীল বস্তুকণার গতি এমন হয় যে এটি এর গতিপথের কোনো নির্দিষ্ট বিন্দুকে, তিনটা জিনিস, নির্দিষ্ট সময় পর পর
একই দিক থেকে অতিক্রম করে তাকে বলা হচ্ছে পর্যাবৃত্ত গতি। তো সূর্যের চারদিকে পৃথিবী কিন্তু দেখো খেয়াল করো ঘোরার সময় কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে। উদাহরণস্বরূপ পৃথিবী প্রায় 365 দিন পর পর সূর্যকে একই অবস্থান থেকে একই দিক থেকে অতিক্রম করে, তাই সূর্যকে বলা হচ্ছে, সূর্যের চারদিকে পৃথিবী ঘোরাকে বলা হচ্ছে আমাদের কি বলতো পর্যাবৃত্ত গতি। ওকে, এরপর যদি আমরা পরেরটা দেখি, পরেরটা কি বলছে দেখো 18 নম্বর, চলন্ত ফ্যানের সুইচ হঠাৎ বন্ধ করার পর ফ্যানের গতি কোন ধরনের গতি হবে। এখন দেখো যখন চলন্ত সুইচ বন্ধ করে দাও, তুমি বন্ধ করো আর চলো, তোমার সমস্যা নাই, এটা আসলে এটা তো এক ধরনের নির্দিষ্ট একটা বিন্দু থেকে দেখো নির্দিষ্ট বিন্দু থেকে কিন্তু একই সমদূরত্বে ঘুরতে থাকে ফ্যানটা, তাহলে এটা কি বলতো ঘূর্ণন গতি বলতে পারি আমরা। দেখো কোনো বস্তু একটি নির্দিষ্ট বিন্দুকে দূরত্বে ঘুরতে থাকে, ওই বস্তুর গতিকে বলা হয় ঘূর্ণন গতি। কোনো বস্তুর ঘূর্ণন গতি বৃত্তাকার পথে সঞ্চালিত হয়। চলন্ত ফ্যানের সুইচ হঠাৎ বন্ধ করা হলে ফ্যানের ব্লেডগুলো থেমে যাওয়ার আগ পর্যন্ত বৃত্তাকার পথে ঘুরতে থাকে, অর্থাৎ নির্দিষ্ট বিন্দু থেকে কিন্তু তারা ঘুরছে, অর্থাৎ এটি হবে কি বলতো ঘূর্ণন গতি আমরা বলতে পারি। এরপর 19 নম্বরটা খেয়াল করো কি বলেছে, উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর বেগ সুষম নয়, ব্যাখ্যা করো। উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর বেগ সুষম নয়, তোমাদের ব্যাখ্যা করতে হবে। তো খেয়াল করো সুষম নয় কেন, একটা বস্তু সুষম মানে কি সমবেগ, একটা বস্তু যদি ঢিল মারো ওকে সমবেগে যাবে না, কেন, অভিকর্ষ বলের বিরুদ্ধে আস্তে আস্তে বেগ হ্রাস পাবে, কারণ প্রতি সেকেন্ডে 9.8 মিটার পার সেকেন্ড, 9.8 মিটার পার সেকেন্ড বা 2 ত্বরণ মানে হচ্ছে কি প্রতি সেকেন্ডে 9.8 মিটার পার সেকেন্ড বেগে কি বলতো তা হ্রাস পাবে, তাই তো। তাহলে এই এত করে বেগ কমবে, তাহলে সমবেগ কিভাবে হয়, এটা তো কখনো সম্ভব না। একটা বস্তুকে নিক্ষেপ করলে বা পড়লে কোনোদিন সমবেগে পড়বে না, কোনো সমবেগে যাবে না, এটা অসম্ভব, কারণ অভিকর্ষ বল যতদিন আছে এটা থাকবে না। নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে অভিকর্ষ বলের বিপরীতে বস্তুর স্মরণ ঘটে, ফলে স্মরণের সাথে সাথে বস্তুর বেগ হ্রাস পেতে থাকে, এবং খাড়াভাবে নিক্ষেপের ক্ষেত্রে এর বেগ হ্রাসের হার প্রতি সেকেন্ডে 9.8 মিটার পার সেকেন্ড করে কমে, যেটা বললাম তোমাদের, অর্থাৎ সময়ের সাথে সাথে বেগের পরিবর্তন ঘটে, আর বেগের পরিবর্তন ঘটলে সেখানে কি বলতো সমবেগ কখনোই হবে না, সুষম নয়। চলো আমাদের 20 নম্বর প্রশ্ন, লাস্ট প্রশ্ন, যেটা কি বলছে দেখো, সমতরণের বেলায় দ্বিগুণ সময়ে দ্বিগুণ দূরত্ব অতিক্রম করা যায় না। যখন একটা বস্তু সমতরণে চলে তো দ্বিগুণ সময়ে দ্বিগুণ দূরত্ব অতিক্রম করা সম্ভব নয়, কেন, এটা আমাদের সূত্র দিয়ে প্রমাণ করব, সূত্র দিয়ে এক্সপ্লেনেশন করব কেন সম্ভব নয় আসলে। তো আমরা তো এটা ব্যাখ্যা করবো না, ম্যাথ করে দেখাবো। দেখো খতে মাঝে মাঝে ম্যাথ করলে আরো ভালো হয়। সমতরণের বেলায় ত্বরণ কনস্ট্যান্ট দ্বিগুণ সময় মানে 2t সময়ে দ্বিগুণ দূরত্ব সম্ভব হবে না কেন দেখি, চলো। তো আমরা জানি দেখো s = ut + ½ at স্কোয়ার, এখন দ্বিগুণ সময় হয় তাহলে t প্রাইম ধরলাম 2t, আগের থেকে t বেড়ে গেল, তাহলে t প্রাইম ধরলাম আমি কি বলতো 2t, ঠিক আছে। এখন আসো এখানে আর t এর মানটা আমরা বসালাম কি বলতো 2t, দ্বিগুণ সময়কে s প্রাইম, হ্যাঁ s প্রাইম, s কিন্তু একটা সূত্র আগের সূত্র, আর s প্রাইম হচ্ছে পরবর্তী সূত্র, যেখানে আমার t এর মানগুলো দ্বিগুণ করে দিব। এখন দেখবো দূরত্ব দ্বিগুণ হয় কিনা, দেখো গুণ করে দাও 2ut প্লাস, তাহলে 2 এখানে হয়ে যাবে কি বলতো 2 স্কোয়ার, তাহলে কি 4 হয়ে যাবে, তাহলে 4 হাফ যা আছে তাই at স্কোয়ার, ওকে, এই যে হাফের থাকে হাফ, a যা ছিল তাই ধরু 4 আর t স্কোয়ার 4, ওকে, 4 সামনে রাখছি। এবার দেখো এই চারটাকে আমরা দেখো 4টা হাফ at স্কোয়ার আছে, 4টা হাফ at স্কোয়ার আছে, কয়টা 4টা, 4 হাফ at স্কোয়ার। তা আমি দূরে দূরে করে লিখি, দেখো 2টা হাফ at স্কোয়ার, 2টা হাফ at স্কোয়ার লিখলাম, যেটা বলে 4টা হাফ at স্কোয়ার, তাই তো। আচ্ছা কেন লিখলাম একটু পর বুঝতে পারবো জিনিসটা, একটু ভাঙলাম কেন একটু পর বুঝবা। দেখো ভাঙছি কারণ দেখো এখানে আমি এই যে দেখো ut প্লাস হাফ at স্কোয়ার লিখবো, কেন লিখবো জানো, এই দেখো এখানে আমি যদি বলি দেখো এই যে এখানে যদি বলি দেখো ut, এখানে 2 কমন নাও তুমি, ut প্লাস হাফ at স্কোয়ার প্লাস 2, এই দুটো থেকে কমন নিয়েছি মনে করো 2 হাফ at স্কোয়ার। দেখো তাহলে এখানে 2 কমন গেছে, এটা আছে, এইটা মানে কি বলতো, এটা মানে যে দেখো s না, এই যে s, তাহলে দেখো চলো আমরা করতে ফেলে বসে, দেখো এই পাশে কিন্তু আমরা এটাই করছি, দেখো 2 কমন নিছি নিয়ে এই যে মানটা কিন্তু s আগে s ছিল, আগের s, তাহলে 2s, s প্রাইম তাহলে কি হবে 2 আছে, দেখো 2 এর জায়গায় 2 আছে, দেখো তোমরা দেখো একটু 2 এর জায়গায় কিন্তু 2 এর জায়গায় 2 আছে, আর এটা মানে হচ্ছে s = u প্লাস হাফ at স্কোয়ার আগের s, আর এইটা আমরা দেখো খেয়াল করো এখানে আমরা কি বলতে পারি at স্কোয়ার, 2 কাটা তাহলে at স্কোয়ার। তাহলে খেয়াল করো s প্রাইম কিন্তু 2s হয়নি প্লাস at স্কোয়ার রয়েছে,
তাহলে এস প্রাইম কিন্তু 2s হয়নি, এই নট ইকুয়ালস টু। তাহলে সমত্বরণের বেলায় দ্বিগুণ সময় দ্বিগুণ করার পর দ্বিগুণ দূরত্ব অতিক্রম করতে আমরা ভাবছিলাম যে করবে, বাট কিন্তু করে 2s হলেই দ্বিগুণ দূরত্ব অতিক্রম করতো, তাহলে আরও কিন্তু এটি স্কোয়ার রয়েছিল, তাহলে এটা কোনো সম্ভব নয়। তো এই ছিল আমাদের টাইপ 2 যেগুলো অনুধাবন ছিল সেগুলোর সমাধান। তো রোড টু মিশন 100-এর আমাদের যে অনুধাবনগুলো রয়েছে এগুলা আমরা খুবই অ্যানালিসিস করে, বোর্ড কোশ্চেন অ্যানালিসিস করে আমরা এখানে তুলে ধরেছি এবং খুবই নিখুঁতভাবে সমাধান করা হয়েছে। এগুলা করলে ইনশাল্লাহ তোমাদের 100% কমন পাবা। তো তোমরা এখনো যারা আমাদের ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করোনি দ্রুত সংগ্রহ করে ফেলো। আল্লাহ হাফেজ।